আসলে প্রথমেই বলতে চাই, আমরা শুনেছি ভালো মানুষের সঙ্গে থাকলে, সৎ মানুষের সঙ্গে থাকলে নাকি বেহেশতে যাওয়া যায়। আমি অত্যন্ত ভাগ্যবান, আমার এই 40 বছর রাজনীতির জীবনে আমি এত সৎসঙ্গ, এত সৎসঙ্গটা বললাম না, কারণ সৎসঙ্গের সঙ্গে আবার স্বর্গ কথার আছে, এই জন্য এটা এত ঘুরায় বললাম আর কি। আমার এই 40 বছর রাজনীতিতে আমি একটা বিরল আজকে সুযোগ পেয়েছি যে এতগুলো শিক্ষিত মানুষের একসঙ্গে, এবং ছাত্র সংগঠনের একটা সাধারণ সম্পাদক উপস্থিত আছেন যেখানে ভাই ভাই করে চিৎকার নাই। ধন্যবাদ ছাত্র সংগঠনের সেক্রেটারি সাহেবকে। এই ধরনের মানসিকতা তৈরি করতে পারলে আমরা জাতিকে অবশ্যই সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আমি শুধু বলতে চাই, সেই 68 সন থেকে, পাকিস্তান আমল থেকে, 66 থেকে ছাত্র আন্দোলনের 66-এর ভূমিকা থেকে নিয়ে আজ পর্যন্ত এখনো টিকে আছি। আপনারা শিক্ষিত লোকেরা শিক্ষার কথা বলছেন, রুগী তো জানে না চিকিৎসা কি, রুগীকে জিজ্ঞাসা করলে কি হবে? আপনারা শিক্ষিত শিক্ষক, আপনারা জানেন না শিক্ষা উন্নতি কেমনে করতে হবে, কারণ আপনি রুগী, আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। এই ডাক্তার হলো রাজনীতিবিদেরা। এই যে বাজেট বলি, বাজেটটা কি? কতগুলো হেডস অফ অ্যাকাউন্ট, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাহেব উনি জানেন, সচিব সাহেব, ওখানে খালি প্রতি বছর ফিগার পরিবর্তন হয় আর 2-4টা বিষয় নিয়ে কথা হয়। যেমন এই বছর কি হচ্ছে যে খাল কাটে টাকা বাড়াও, এবছর কি হচ্ছে রেশন কার্ড, ফ্যামিলি কার্ড, এখানে টাকা বাড়াও, কোত্থেকে আনবা? মানুষের পকেট কাটো, আর তো কিছু না, বাকি তো সব এই যা আছে খালি ফিগার একটু এদিক সেদিক হবে। আমরা সেটা করতে থেকে ওই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাহেব না, উনিও জীবনে বাজেট দেখছে কিনা আমি জানি না, বুঝছেন বাজেট কেমন তৈরি হয়। আমি 5 বছর অর্থ মন্ত্রণালয় বিষয়ক কমিটিতে ছিলাম, বাজেটের সঙ্গে থাকার দুর্লভ সৌভাগ্য বলেন দুর্ভাগ্য আমার হয়েছে। 91 সনে যখন 1000 কোটি টাকা বাজেটটা অনেক বড় ছিল, আর এখন তো লক্ষ কোটি টাকা বাজেট। আপনারা সবাইকে শিক্ষিত করে ফেলতেছেন। এত যদি শিক্ষিত সারা জাতিকে বানায় ফেলান, তাহলে আমি কৃষক শ্রমিক পাবো কোথায়? আমি এত শ্রমিক যদি আপনি সবাইকে শিক্ষিত বানায় ফেলান, তাহলে যে পিয়ন সাহেবের চাকরিটা পাবো কোথায়? তাতে আমি পাশে পিয়ন লাগবে, এছাড়া তো কোনো বিকল্প নেই, কারণ পিয়ন ছাড়া তো অফিস চলবে না। সবাই যদি কারিগরি শিক্ষা বানায় ফেলান, শিক্ষা তার উপর কারিগরি শিক্ষা, সবাইকে যদি কারিগরি শিক্ষক বানায় ফেলান, শিক্ষাতে দিয়ে দেন, তাহলে আমাকে সবাইকে তো আর এই ক্যামেরাম্যান বানাতে পারবো না। আরে ক্যামেরাম্যান সাহেব কি করতেছেন, এটাও তো ফাইনাল এডিটর সাহেব বলবে কোনটা যাবে কোনটা যাবে না। উনি যত ছবি তুলুক না কেন, ওই এডিটর সাহেব বসে আছে কোথায় কাট মারবে আর প্লাস মারবে। কাজে এত শিক্ষা আমি এত ক্যামেরাম্যান কোথায় বানাবো? শিক্ষাকে আমরা খুব সহজভাবে মনে করি, শিক্ষা হলো একজন মানুষের কার্যক্ষমতা বৃদ্ধি করা। এটার মধ্যে নৈতিক শিক্ষা থাকতে হবে। আজকে স্কুল বলেন, মাদ্রাসা বলেন, ক্যাডেট কলেজ বলেন, আজকে দেখেন আমাদের সেনা বাহিনীতে এখন অফিসার হচ্ছে 90% ক্যাডেট কলেজ থেকে, যারা কাঁটা চামিচতে ভাত খায়। এরা এসে যুদ্ধক্ষেত্রে কাঁটা চামিচ পাবে করি, আর আমরা তো এই নিয়ে প্রশ্ন করি না, কথা বলি না। আমি আপনাদের কাছে বিনীত হব, আজকে জামাত ইসলামকে অত্যন্ত ধন্যবাদ জানাই। প্রথম একটি রাজনৈতিক দল বিরোধী দলের থেকে বাজেট নিয়ে সংসদের বাইরে সোচ্চার হচ্ছে। আমি আমার মজিবুর ভাইকে, পুরনো অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, এতদিন পার্লামেন্টারিয়ান মানে হলো আমরা যারা একটু কমিউনিস্ট, আমরা যারা একটু প্যান্ট শার্ট ছোট করে পরি, মাথায় টুপি টাপে রাখি না, দাড়ি রাখি না, এরা হলো আতেল, এরা সব বুঝি, সংবিধান বুঝি। আমার ভাই মজিবুর রহমান ভাইয়ের সঙ্গে সেই আরো 30 বছর আগে যখন পার্লামেন্টে দেখছি, তখন উনি যে পার্লামেন্ট জানে এটা আমাদের কাছে মনে হয় না, কিন্তু আমাদের ভাইদা ভুলু ভাইরা পার্লামেন্টারিয়ান, জীবনে কোনদিন পার্লামেন্টে বক্তৃতা দেয় নাই। আমার এখানে মঞ্জু বলে এমপি ছিল, মজিবুর রহমান মঞ্জু, 5-10 বছর এমপি ছিল, 1 মিনিট বক্তৃতা দেয় নাই পার্লামেন্টে। তো বলেন এমপি তো হয়েছে, এমপি হয়ে আসছে। আমি শেষ করে দিচ্ছি স্যার, আজকের এই প্রচেষ্টাকে আমাদের অব্যাহত রাখতে হবে। আজকে বাজেটে টাকা বাড়াইতে হলে টাকা আয় করতে হবে, আয়টা কিন্তু আমাদের পকেট থেকে হবে। আমরা কর নিয়ে কেউ কথা বলি না। ইনকাম ট্যাক্স বলতে কি, ইনকাম ট্যাক্স মানে কি? একটা ভেগ ওয়ার্ড দিয়া সারা জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। আপনি ইনকাম করলেন 50 টাকা, আপনার খরচ হলো 110 টাকা, এখন এনবিআর সাহেব বলবে 50 টাকার উপরে ট্যাক্স দেন, তো বাকি 60 টাকা তোর বাপে দিবে আমার সংসার চালানোর জন্য? এনবিআর বাপে দিবে এটা? আমি আয় করছি 50 টাকা, তুমি ট্যাক্স চাচ্ছ 50 টাকা, তো আমার যে ব্যয় 110 টাকা, আমি ওটা কোথায় পাবো? কথা ছিল নেট আয়, অর্থাৎ আয় এবং ব্যয় ব্যালেন্স করার পরে যেটা থাকবে সেইটার উপর ট্যাক্স হবে। আমার সাহেবরা সেটা মানতে রাজি না, ওনাকে ডিসক্রিপশন পাওয়ার দেওয়া হয়েছে, ওনারা যা বলবেন আইন আমি তাই করে দিয়েছি। এই আইনটা বদলাতে হবে। মজিবুর রহমান ভাই, এই আইনটা বদলানোর জন্য আপনাদের ভূমিকা নিতে হবে। আয় কর আমরা দিতে চাই না, আমরা ট্যাক্স দিব।
আমরা যা ভোগ করব তাই ট্যাক্স দেব। আমরা এই তথাকথিত আইন এই রাখতে চাই না। এইটা ব্যাপারে একটু দেখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আরো। এটা নিয়ে আমাদেরকে আর যুদ্ধ করতে হবে, এটা নিয়ে আমাদেরকে আরো সংগ্রাম করতে হবে। এই আয়কর আমাদেরকে বন্ধ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ রাষ্ট্রের ট্র্যাজেডি হচ্ছে যে সে কখনো শিক্ষা জিনিসটাকে ডিফাইন করে নাই। এই রাষ্ট্র সে সংবিধানে বলেছে এটা একটা মৌলিক অধিকার, কিন্তু এটাকে সে ডিফাইন করে নাই। মানে জিনিসটা কি, এটাকে একটা হাতি, মানে আমি কি জানলে পরে আমি শিক্ষা পেয়েছি বলে ধরে নেওয়া হবে। তারপরে হচ্ছে বিদেশি তহবিল পাওয়ার জন্য শিক্ষিতের ডেফিনেশন, শিক্ষার ডেফিনেশন করে নাই, কিন্তু শিক্ষিতের ডেফিনেশন করেছে। সেটা হচ্ছে আপনি স্বাক্ষর দিতে জানেন কিনা। কারণ হচ্ছে যে আপনাকে বিদেশের অনেক তহবিল লাগে, একটা মূর্খ জাতি আমরা লেখাপড়া জানি না, তো আমাদেরকে টাকা দাও। তো প্রতি বছর এই কথা বলে বলে আমরা প্রচুর ভিক্ষা পাই। এই ভিক্ষাটা আমরা কন্টিনিউ করতে চাই বলে যেটা হয়েছে, আমাদের সম্মানিত বর্তমান সাবেক সংসদ সদস্য মহোদয়রা, রাষ্ট্র সরকার মহোদয়রা যারা ছিলেন, সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের শিক্ষার হার হচ্ছে, যিনি লিখতে পড়তে পারেন বেসিক, স্বাক্ষর দিলেও চলবে, এটাই হচ্ছে আমাদের 70%+। কিন্তু আসলে শিক্ষার যে ডিফাইন্ড জায়গা আছে গ্লোবালি, সেখানে আপনি যদি বিবেচনা করেন আমার শিক্ষার হার কোনোভাবেই 30% ক্রস করে না। তো এখন প্রশ্ন হচ্ছে, আমার একটা জাতির কত অংশকে আসলে লেখাপড়ে করে শিক্ষিত করা দরকার? সবাইকে লেখাপড়া করানো দরকার? সবাইকে এর আগে বলে গেছে স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়াতে হবে? এই অর্গানাইজড এডুকেশনের সিস্টেমটা হচ্ছে ইটস এ বাই প্রোডাক্ট অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আপনি দেখবেন যে হিস্টোরিক্যালি লেখাপড়াটা সংযুক্ত ছিল ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে। অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড, নটরডেম, এর প্রত্যেকটা প্রতিষ্ঠানের হিস্ট্রি দেখবেন এটার সাথে হচ্ছে আপনার স্থানীয় চার্চের সম্পর্ক ছিল। পাদ্রি এলাকার ছেলেপেলেকে ডেকে ওখানে লেখাপড়া করাতো, এবং এটাই আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ডেভেলপ করেছে। অর্গানাইজ লেখাপড়ায় মুসলমানদের কন্ট্রিবিউশন আরও পুরাতন। আল কারাউইয়ুন, যে মরক্কোর সেই বিখ্যাত বিশ্ববিদ্যালয়, যেটা অর্গানাইজড প্রসেসের মধ্য দিয়ে 1100 বছর হয়ে গেছে, এটা পারফর্ম করছে, পৃথিবীর ওল্ডেস্ট ইউনিভার্সিটি। তাহলে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে কেন সার্টেনলি রাষ্ট্রগুলো, রাজ্যগুলো, এম্পায়ারগুলো বোধ করছে যে আমার একটা শিক্ষা কারিকুলাম দরকার, একটা মেকানিজম দরকার? কারণ তার কর্মচারী দরকার, কারণ তার স্পিনিং মিল করছে। আপনি বেডফোর্ডের কথা চিন্তা করেন, ম্যানচেস্টারের কথা চিন্তা করেন, বার্মিংহাম, ওল্ডহ্যাম, লিভারপুল, এই শহরগুলো তখন কি করছে? আমার মতো বেঙ্গল কলোনির মতো সারা দুনিয়া থেকে রিসোর্স এক্সট্রাক্ট করে সেখানে সে কাপড় বানাচ্ছে, সেখানে সে তুলা বানাচ্ছে, সেখানে সে স্পিনিং ডাইং ফ্যাক্টরি তৈরি করছে, সেখানে সে সাইকেল তৈরি করছে, সেখানে সে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট তৈরি করছে, এবং এইটা সে আবার আমার কলোনির বাজারে হাই ট্যাক্সেশন দিয়ে বিক্রি করছে। তাহলে এই কাজটা করবার জন্য তার তো ট্রেইনড ফোর্স লাগবে। এই ইন্ডাস্ট্রিয়াল, এই শিল্প বিপ্লবের কর্মচারী তৈরি করবার জন্য হচ্ছে তারা অর্গানাইজড লেখাপড়া শুরু করে। এবং এখনও ইংল্যান্ডের অধিকাংশ স্কুলের মালিক হচ্ছে চার্চ অফ ইংল্যান্ড, এখনও, অ্যাজ অফ টুডে। কারণ আমি ইংল্যান্ডে মাস্টারি করছি, স্কুলে, কলেজে, আমি সেখানে দেখেছি মানে হিউজ, মানে যে কাঠামো আপনার, এবং দেখবেন বড় সকল স্কুল হচ্ছে চার্চের সাথে কানেক্টেড। বড় বড় চার্চের সাথে ওখানকার সবচেয়ে বড় প্রাইভেট স্কুল, গ্রামার স্কুলগুলো সেখানে কানেক্টেড আছে। যদিও আমাদের সুশীল বাঙ্গু এলিটরা শুনলে ওর তো আজকে হার্ট অ্যাটাক হয়ে যাবে, বলে কি ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে লেখাপড়া, ইমান ইজ্জত কিচ্ছু থাকবে না। তো শুভেন্দু অধিকারী শুধু অসন্তুষ্ট হবে না, বাংলার যে সুশীল শাহবাগী শুভেন্দুরা আছে তারাও কষ্ট পাবে এই কথাগুলো শুনলে। তাহলে সেই জায়গাতে আমাদেরকে আজকে অ্যাজ এ নেশন অ্যান্ড কান্ট্রি উই হ্যাভ টু ডিফাইন আমরা আসলে শিক্ষা বলতে আমরা আসলে কি অ্যাচিভ করাতে চাই আমার এই 20 কোটি জনগোষ্ঠী থেকে। আমার এই 20 কোটি জনগোষ্ঠীর জন্য কি দরকার? আমার কয়েকজন ডাক্তার দরকার, আমার কয়েকজন ইঞ্জিনিয়ার দরকার, আমার কয়েকজন অ্যাকাউন্টেন্ট দরকার, আমার কয়েকজন লয়ার দরকার। যেই জিনিসটা ফর্দে কেফায়া আকারে আমরা শরিয়াতে পড়েছি, যে কিছু জিনিস আপনার দরকার, সবার জন্য দরকার নাই, সবাইকে সেটা বানাইতে হবে না, আপনার এজ এ নেশন ফাংশন করবার জন্য দরকার। আপনি সেখানে কি করছেন? সোনার বাংলায় প্রত্যেক জেলাতে জেলাতে মেডিকেল কলেজ, প্রত্যেক জেলাতে জেলাতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে মূর্খ এবং বেকার তৈরি করবার কারখানা বানিয়েছেন, জাতীয় বিশ্ববিদ্যালয় বানিয়েছেন। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে ফিজিক্স আছে, অথচ এই সোনার বাংলায় একজন ফিজিসিস্ট নাই।
কেমিস্ট্রি আছে কিন্তু কোনো কেমিস্ট্রি রিসার্চ নাই, আপনার এখানে বায়োলজি আছে অথচ আমাদের দুনিয়া সেরা কোনো বায়োলজিস্ট নাই, আপনার এখানে সব সাবজেক্ট আছে কিন্তু সাবজেক্টের কোনো মানে এক্সপার্ট এখানে নাই, তাহলে ওগুলো কেন আপনি রেখেছেন? আমরা দেখবেন আমরা যারা সোকল আমাদের জেনারেশনে ভালো ছাত্র ছিলাম সবাই আমরা কিন্তু কেউ বাংলাতে ভালো নাম্বার পেতাম না, আমরা ইংরেজিতে বেশি নাম্বার পেতাম, বাংলা ভাষাটা দুর্বোধ্য মনে হতো। এবং এখনো দেখবে এখনকার জেনারেশনে দেখলাম একই সিচুয়েশন। তাহলে যেই ছেলেমেয়েরা 12 বছর ধরে বাংলা পড়ে ইংরেজি পড়ে সেই সোনার বাংলার ছেলেমেয়েরা বাংলা লিখতে পড়তে পারে না শুদ্ধভাবে, ইংরেজি লিখতে পড়তে পারে না, এবং অ্যাজ ইফ নতুন করে আমরা একটা শিক্ষা সংকটে পড়েছি তা না, ইট হ্যাজ বিন এ ক্রাইসিস। আমরা এই সংকটেই ছিলাম, এই সোনার বাংলায় লেখাপড়া ছিল না, এবং ছিল না এই জিনিসটাও আমাদের পলিটিশিয়ানরা বোঝার মতো ছিলেন না, কারণ তারা বস্তি আর চাঁদাবাজির মধ্য দিয়ে তারা পার্লামেন্ট পর্যন্ত গেছেন, এরা কেউ লেখাপড়া করে পার্লামেন্টে যায় নাই। তাহলে এই জাতির ট্র্যাজেডি হচ্ছে একটা মূর্খ জেনারেশন হ্যাভ বিন দ্য গভর্নর্স এন্ড রুলার্স ফর জেনারেশনস ফর লাস্ট 5 decades। এই মূর্খ জনগোষ্ঠীরা যখন জাতির নেতা হয় তখন সে চিন্তা করে ইন্টার পাস ডিগ্রি পাস কেন, সাইন করতে পারলেই তো হইল, কেন সাইন করতে পারলে হয়, পুরাতন ব্যবস্থায় ছিল যান, দাদন সিস্টেমের কথা মাথায় রাখেন, জমির দলিলের মালিকানার কথা চিন্তা করেন, আসলে আপনার কি লাগে, আপনি জমি কিনছেন বিক্রি করছেন, কতটুকু দরকার, স্বাক্ষর করাটা দরকার, ঋণ নিতে যেতে হয় আপনার বাজারে, বেচা কেনার জন্য যেতে হয়, কি করতে হয়, একটা টিপসই দিতে হয়, স্বাক্ষর দিতে হয়। তাহলে এই যে মূর্খরা আসছে বিভিন্ন জায়গা থেকে, জনপদ থেকে আমার ঢাকাকে কেন্দ্রকে গভর্ন করবার জন্য, সে চিন্তা করে দেখেছে কই আমার মা খালা চাচি দাদা দাদি হ্যাঁ করতে ওই স্বাক্ষর করা ছাড়া আর কোনো কাজ নাই, তাহলে এত লেখাপড়া করতে হবে কেন, ওইটাই শিক্ষিত বলে দেন, আমার 75% শিক্ষিত। তাহলে আপনার 75% শিক্ষিত, তাহলে পিওনের চাকরি করবার জন্য মাস্টার ডিগ্রি পাস লাগতেছে কেন? আগে 8 পাস হলে কনস্টেবল এসআই হইতে পারতো, এখন আপনার ডিগ্রি পাস লাগতেছে কেন, ইন্টার পাস লাগতেছে কেন? তাহলে এই যে টোটাল কাঠামোগত সমস্যা, এইটার সমস্যা আপনি বাজেটের জায়গা থেকে আলোচনা করে সমাধান করতে পারবেন না। রাদার আমি ফিল করতেছি উই হ্যাভ সাফিসিয়েন্ট ফান্ডস, টাকা অ্যাজ অফ টুডে যেটা আছে রাষ্ট্রের, যেটা সে খরচ করছে এটা সাফিসিয়েন্ট। আপনার স্কুল কমাইতে হবে, কলেজ কমাইতে হবে, বিশ্ববিদ্যালয় কমাইতে হবে, আপনার এই কাঠামো ভাঙতে হবে। একটা রাষ্ট্র পরিচালনা করবার জন্য এত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন নাই। আমি যেহেতু নির্বাচন করেছি, আমি প্রত্যেকটা এলাকাতে যেহেতু এক্সটেন্সিভলি দেখতে হয়েছে, প্রাইমারি স্কুলে 50 জন স্টুডেন্ট আছে এইরকম স্কুল আমি খুব কম পাইছি। 50 জন স্টুডেন্ট আছে, কিন্তু পাশেই দেখবেন নুরানি মাদ্রাসা আছে, ফুরকানিয়া মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় 200-250 স্টুডেন্ট আছে, এবং বাবা মারা মনে করে যে আমার ছেলে মেয়েটা স্কুলে পড়ার থেকে ওই নুরানি ফুরকানিয়া মাদ্রাসায় পড়লে ভালো হবে। তাহলে আপনি রাষ্ট্র আকারে এমন একটা এডুকেশন সিস্টেম ডেভেলপ করেছেন যার উপরে আপনার গ্রামীণ জনগোষ্ঠীর প্রতি আস্থা নাই, এবং ওই প্রাইমারি স্কুলগুলোর যারা টিচার তাদের ছেলেমেয়েরা আবার ব্র্যাকের স্কুলে পড়ে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। ট্র্যাজেডিটা খেয়াল করছেন? মানে যে ডাক্তার যে হাসপাতালে আপনাকে চিকিৎসা দেয় সে মরার সময় কিন্তু ওই হাসপাতালে মরে না, ও সিঙ্গাপুরে গিয়ে মরে। মানে যেই উপদেষ্টা অথবা যেই মন্ত্রী আমাকে আপনাকে বড়ি খাওয়ায়, ট্যাবলেট খাওয়ায়, ও মরার সময় লন্ডনে যাবে, তাও ডাক্তারের কাছে না, শপিং মলে যাবে ডাক্তার দেখাইতে। তাহলে এই সোনার বাংলার যে কন্ট্রাডিকশনস, এই কন্ট্রাডিকশন ফিলসফিক্যালি যদি অ্যাড্রেস না করা হয়, এইটা বাজেটের প্রবলেম না। দ্য প্রবলেম ইজ মাচ ডিপ ডাউন ইন আওয়ার স্ট্রাকচারাল স্টেটক্রাফট। এবং সেই জায়গাতেই হচ্ছে আজকে এখানে মাননীয় কয়েকজন সংসদ সদস্য আছেন, তাদেরকে এই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে হবে যে রাষ্ট্র আকারে ফাংশন করবার জন্য এই কাঠামো ভাঙতে হবে, সাহস করে বলতে হবে যে আমার দেশের অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয় শাটডাউন করে দিতে হবে, সিম্পলি বন্ধ করে দিতে হবে, কারণ এটার প্রয়োজন নাই, এটার প্রোডাক্টিভিটি নাই। পিয়ন হবার জন্য লেখাপড়ার প্রয়োজন নাই প্রাইমারি স্কুলের পরে। বিজ্ঞানীরা গবেষকরা সবাই বলেছে আমরা আমাদের জীবনে যা শিখি এইটা মোস্টলি 14-15 বছর বয়সের ভিতরে শিখে ফেলি। আপনারা সবাই আপনাদের জীবনে আজকে তাকায় দেখবেন, আপনি সারাদিন যা করেন 15-16 বছর বয়সের পরে যা শিখছেন ওগুলো দিয়ে করেন না, যা করেন তার আগের সময়টা দিয়ে করেন। তাহলে আসলে আমি রাষ্ট্র আকারে কি শিখাইতে চাই, 3টা মৌলিক জিনিসকে সামনে রেখে আমার কাঠামো মেরামত করতে হবে। একটা হচ্ছে রাষ্ট্রের এডুকেশনের একটা নলেজ পার্ট থাকতে হবে, যে এই রাষ্ট্র আমাকে আপনার সমাজ, আমার পরিবার, আমার চারপাশ, আমার ইতিহাস, আমার অ্যানথ্রোপোলজি সম্পর্কে আমাকে শিখাবে, যে আমি আসলে কে, কোত্থেকে আমার এই জাতিসত্তার বিকাশ হয়েছে, এই নলেজ পার্ট। সেকেন্ড হচ্ছে স্কিল পার্ট,
যে আমি একজন নাগরিক আকারে ফাংশনাল হবার জন্য আমার কিছু জিনিস জানতে হবে, আমার 4-5টা ভাষা জানতে হবে, আমাকে 4-5টা কাজ জানতে হবে, আমাকে বেসিক কমিউনিকেশন জানতে হবে। থার্ড হচ্ছে এথিক্স, মোরালিটি, হোয়াট ক্যান বি ডান অ্যান্ড ক্যানট বি ডান, লিগাল ফ্রেম কি, এটা মোরাল ফ্রেমটা কি। এই 3টা মোটা দাগের জিনিস শেখাতে একটা রাষ্ট্রকে 5-7 বছরের বেশি লেখাপড়া করানোর প্রয়োজন নাই। তাহলে এই কাঠামো ভাঙলে আপনার হাতে আরো টাকা আসবে। অতএব সেই বেকার, আপনি শিক্ষিত বেকার বানায় যাকে আপনি এমপ্লয়মেন্ট দিতে পারছেন না, তার জন্য আপনি আরো 2টা বিশ্ববিদ্যালয় করছেন, আপনি তার জন্য ট্রেনিং ইনস্টিটিউট করছেন, আপনি তাকে এমপ্লয়েবল করবার জন্য যুব সংস্থান মন্ত্রণালয় থেকে আবার নতুন করে প্রোগ্রাম দিচ্ছেন। তাহলে আপনি এমন একটা ডিফেক্টিভ কাঠামো তৈরি করেছেন যে এই কাঠামোর পিছনে কন্টিনিউয়াসলি আপনাকে কম্পেনসেট করতে হচ্ছে, আপনাকে আরো বেশি খরচ করতে হচ্ছে ওই বেকার ছেলেটাকে তার বেকারত্ব থেকে দূর করবার জন্য। এবং করতে করতে যেটা হচ্ছে, সে এমন একটা বয়সে গিয়ে তার এই বেকারত্বের অভিশাপটা ঘুচে যায়, দেন ইটস টু লেট। সে আর ওই টেকনিক্যাল হ্যান্ড তার মাথায় আর পড়ে না। এই জন্য দেখবেন যে আমাদের চিন্তার কোনো ফ্রেম এই সোনার বাংলায় নাই।